এর উপর আমরা পারপেন্ডিকুলার খাড়াভাবে ফোর্স দিব। ঠিক আছে, তাহলে এটা কখন এই যে এই রাপচার হয় বা ব্রেক করে, এটা আমরা অনেক ক্ষেত্রে হয়তো নিচে থেকেও দিতে পারি পারপেন্ডিকুলার ফোর্স। যেখানে আমরা দুই রকম মেশিন দেখব, একটা হচ্ছে বল বাস্ট, আর একটা হচ্ছে হাইড্রোলিক বাস্ট টেস্টার। ঠিক আছে, এখানে আমরা আগের টেনজাইল ফোর্স আমরা পাউন্ড, হ্যাঁ পাউন্ড ফোর্স এইভাবে আমরা হিসাব করছিলাম যে আচ্ছা হাইড্রোলিক যাই হোক, যে তোমার এইখানে কি যে আমরা দেখব প্রেসারের ব্যাপার আসবে। ঠিক আছে, প্রেসার এখানে আমরা ওইভাবে সরাসরি ওজন বা ইয়েতে পাবো না। হ্যাঁ, প্রেসার বলতে আমরা কি বুঝবো, যে ধরো যে একক আয়তনের উপর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, ঠিক আছে, বা ফোর্স বাই এরিয়া, এটাই হচ্ছে আমার প্রেসার। হ্যাঁ, যে আমরা যদি ইয়ে করি, যে ধরো এই বল বল বাসছে এটা, এখানে আমরা দেখবো একটা বলের মাধ্যমে এরকম বল থাকে, আর আমরা এই ফ্যাব্রিকটাকে এখানে একটা গোল ক্ল্যাম্পের সাহায্যে আটকায় দিব। ঠিক আছে, এই ক্ল্যাম্পের মাঝখানে কি আবার এখানে এরকম গ্যাপ আছে বড়। হ্যাঁ, তাতে কি যে আমরা এখানে যদি এই ক্ল্যাম্পের মধ্যে চারকোনা বা সার্কুলার ফ্যাব্রিকে আটকায় দেই, ঠিক আছে, এই ক্ল্যাম্পের মধ্যে দুটা ক্ল্যাম্প এখানে উপরে নিচে, এই দুটা ক্ল্যাম্পের মধ্যে দিয়ে আমরা ফ্যাব্রিকটাকে পাস করে এখানে আটকায় দিচ্ছি। হ্যাঁ, তাতে কি আবার এই যে গ্যাপটা ছিল এখানটাতে ফ্যাব্রিক বের হয়ে থাকবে। ঠিক আছে, এখন এই বলটাকে আমরা আস্তে আস্তে নিচে নামাবো। ঠিক আছে, তাতে ফ্যাব্রিকটা আস্তে আস্তে প্রেসার বা চাপের সম্মুখীন হবে। ঠিক আছে, বল এটা নামতেই থাকবে। হ্যাঁ, এটা মেটালের তৈরি। এই প্রেসার, এই বলের প্রেসারের ফলে কি একটা টাইমে ফ্যাব্রিক স্যাম্পলটা ব্রেক করবে বা রাপচার হবে, ফেটে যাবে। হ্যাঁ, তখন আমরা দেখব যে কতটুকু প্রেসারের উপর অ্যাপ্লাই করা হয়েছিল। এখানে ওরকম আমরা যেমন এই যে ভার্টিক্যাল স্ট্রেন্থ টেস্টার, হরিজন্টাল স্ট্রেন্থ টেস্টার, ওইগুলোতে মিটারে রিডিং পাইছিলাম, এখানে আমরা ওইরকম রিডিং পাবো। হ্যাঁ, কিন্তু এটা এই ক্ষেত্রে হবে কি যে আমরা এটার প্রেসারটা পাবো। হ্যাঁ, যে যেমন তোমার প্রেসারের একক হচ্ছে কিলো প্যাসকেল। হ্যাঁ, যে নর্মালি আমরা কি বলি প্যাসকেল। প্যাসকেল হচ্ছে আমার প্রেসারের একক। ঠিক আছে, এটা 1000 প্যাসকেলে 1 কিলো প্যাসকেল। আবার আরেকটা আমরা জানি যে প্রেসারের একক হচ্ছে ব্রিটিশ সিস্টেমে পিএসআই। ঠিক আছে, পিএসআই বলতে পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। ঠিক আছে, এটাও আমার প্রেসার একক, কিন্তু আমরা মেশিনে যেটা করব বা আমরা এখন যেটা সব থেকে বেশি আলোচনা আসবে এটা হচ্ছে কিলো প্যাসকেল। ঠিক আছে, আমরা একটু দেখি, এখন আমরা আমাদের যে বইটা ফলো করতেছি এটাতে যাই। যে দেখো যে এই যে আমরা যেই ফোর্সে ফ্যাব্রিক, মানে এই পারপেন্ডিকুলার ফোর্স যেটাতে ফ্যাব্রিকটা রাপচার করবে, হ্যাঁ, এই ফোর্স আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এটাকে আমি দেখাইলাম, যে এটা একটা বলের মাধ্যমে অথবা কি হাইড্রোলিক্যালি এক্সপ্যান্ডেড ডায়াফ্রাম, এর মাধ্যমে আমরা এই অ্যাপ্লাইড ফোর্স, হ্যাঁ, পারপেন্ডিকুলার ফোর্সটা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, যে এখানে আমি দেখাই দিই তোমাদের, যে এটা তোমরা বল বাস টেস্টারের ইয়েটা দেখলাম। এখানে সামনে যদি দেখি হাইড্রোলিকের ক্ষেত্রে কি এরকম একটা রাবারের ডায়াফ্রাম থাকে। ঠিক আছে, এখন এটাও তোমার ওই সার্কুলার একটা ডায়াফ্রাম। ঠিক আছে, আমি যদি উপর থেকে দেখি এটা রাবারের ডায়াফ্রামটা এরকম গোল। ঠিক আছে, আর আমরা কি করতেছি এই ডায়াফ্রামের উপরে একটা ফ্যাব্রিককে অ্যাটাচ করে দিচ্ছি, এখানেও ক্ল্যাম্প থাকবে আপনি দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা ফ্যাব্রিককে অ্যাটাচ করে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেখো হাইড্রোলিক প্রেসার বলতে কি আমরা এখানে মেনলি এই তোমার এখানে লিকুইড, হ্যাঁ, ওয়াটার বা গ্লিসারিন, এগুলির মাধ্যমে এই ডায়াফ্রামে প্রেসার দিব। এই রাবারের ডায়াফ্রাম যেটা, এটাতে প্রেসার দিব। তাতে কি হবে দেখো, যে তাতে
তোমার এই ডায়াফ্রামটা যেহেতু সার্কুলার এই রিং দিয়ে আটকানো, তাই এই ডায়াফ্রামটা কি এরকম ফুলে উঠবে, ঠিক আছে, এরকম ফুলে উঠবে হাইড্রোলিক প্রেসারে, ঠিক আছে। তাতে কি আমার এর সাথে উপরে যে ফ্যাব্রিকটা লাগানো ছিল এটা এরকম ফুলে উঠবে, ঠিক আছে। এখন আমরা যদি প্রেসার বাড়াই দিই অনেক, আস্তে আস্তে বাড়াইতে থাকি, একটা পর্যায়ে কি এই ফ্যাব্রিকটা ব্রেক করবে, ঠিক আছে। তোমার ব্রেকের সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোন দিকে এটা ব্রেক করতেছে। যেমন যদি নিট হয়, নিট ফ্যাব্রিক হয়, তাহলে কি আমার এটা ওয়েল বরাবর ব্রেক এই বাস্ট করতেছে বা ব্রেক করতেছে, না তোমার কোর্স বরাবর ব্রেক করতেছে, নাকি বোথ, এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার হাইড্রোলিক বাস টেস্ট। তো এখানে আসো যে আমাদের বাস টেস্ট আমরা কেন করব। হুম, কিছু জিনিস আছে, দেখো এখানে আমরা যদি দেখি যে আমরা তো টেনজাইল স্ট্রেংথ করছি, ঠিক আছে, যে আমরা দেখতেছি যে ফ্যাব্রিকে আমরা এই স্ট্রেংথটা মেজার করছি আমরা টেনজাইল স্ট্রেংথে, তাহলে কেন আমরা এই বাস স্ট্রেংথ চেক করব। হ্যাঁ, যে কিছু ফ্যাব্রিক আছে, হ্যাঁ, যেমন তোমার এখানে আছে যেমন নিট, লেস, নন ওভেন, ফেল্ট। নিট তো আমরা চিনি, নিটিং এর মাধ্যমে যে ফ্যাব্রিকটা তৈরি হয়। নন ওভেন কি, ফাইবার থেকে সরাসরি যে শপিং ব্যাগ, এটাও আমার নন ওভেন। হ্যাঁ, তো অনেক শপিং ব্যাগ আছে। ফেল্ট এটা মেনলি আমাদের, এটাও নন ওভেনের মতোই, কিন্তু এটা হচ্ছে উল ফাইবারকে জমাট বেঁধে। হ্যাঁ, উল ফাইবারে কি সাইড দিয়ে স্কেল থাকে। হ্যাঁ, এখন আমরা যদি ওই ফাইবারকে অনেক চাপে ইয়ে করে প্রসেস করি, তাহলে এই স্কেল গুলো একটা আরেকটার সাথে আটকায় ধরে, তখন একটা ফ্যাব্রিকে কনভার্ট হয়। হ্যাঁ, এটাকে বলতেছে ফেল্ট। আর লেসটাও তোমরা দেখছো যে বিশেষ করে এই বিভিন্ন ডিজাইনের তৈরি করা হয়। হ্যাঁ, এই ফ্যাব্রিক গুলার ক্ষেত্রে কি যে আমরা যদি টেনজাইল স্ট্রেংথ টেস্ট করি, তাহলে এগুলার রেজাল্ট গুলো আমাদের মিসগাইড করে, ঠিক আছে। মিসগাইড করে কিভাবে, যেগুলি তোমার রেজাল্ট, হ্যাঁ, যে আমরা ধরো একটা টেস্ট করলাম, তাহলে যে টেনজাইল স্ট্রেংথ পাবো, আবার সেকেন্ড বার যদি ওই একই ফ্যাব্রিক থেকে স্যাম্পল নিয়ে করি, ভিন্ন রেজাল্ট পাই, মানে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, অনেক ভ্যারি করে, ঠিক আছে। এরকম ফ্যাব্রিকের ক্ষেত্রে কি আমাদের বাসিং স্ট্রেন্থ চেক করতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখো যে আমাদের কিছু অ্যাপ্লিকেশন আছে বা এন্ড ইউজ আছে, যেগুলাতে আমাদের এরকম এই পারপেন্ডিকুলার ফোর্স ফ্যাব্রিকের উপর কাজ করে। হ্যাঁ, যেমন কি আছে দেখো, যেমন প্যারাসুট। প্যারাসুটের যে ফ্যাব্রিক আছে, তারপর সে ফিল্টার। হ্যাঁ, ফিল্টার বলতে অনেক কিছু বিশুদ্ধ করতে, হ্যাঁ, যে এটা লিকুইডের জন্য হইতে পারে, অনেক ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে হইতে পারে, যে ফিল্টার গুলাতে চাপ পড়ে, হ্যাঁ, যে যখন ফোর্সে ফিল্টার করা হয়। তারপর হচ্ছে স্যাক্স। স্যাক্স বলতে যে বিভিন্ন পরিবহনে শস্য পরিবহন করা হয়, হ্যাঁ, যে বস্তা যেগুলি আছে এগুলির ক্ষেত্রে আমার বাসিং ফোর্স কাজ করে। তারপর তো নেট, নেট বলতে জাল, এগুলোতেও আমরা আমরা যখন এগুলো ব্যবহার করি তখন এতে বাসিং ফোর্স কাজ করে বা পারপেন্ডিকুলার ফোর্স কাজ করে। হ্যাঁ, এইগুলার ক্ষেত্রে আমাদের এই বাস স্ট্রেন চেক করতে হবে, ঠিক আছে। এরপরে আসো যে এখানে ওই ব্যাখ্যাটা দেওয়া আছে, ফ্যাব্রিক ইজ মোর লাইকলি টু ফেইল বাই বাস্টিং। এই যেগুলোর ক্ষেত্রে স্যাক, প্যারাসুট, হ্যাঁ, যেগুলোর ক্ষেত্রে তোমার ফ্যাব্রিকটা ফেইল করবে কখন, ফেইল বা ব্রেক করবে কখন, এটা তোমার বাস্টিং ফোর্সের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এটা তোমার এই মানে স্ট্রেইট টেনজাইল ফ্র্যাকচারটা কম হবে হইলেও, হ্যাঁ, যে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বাস্টিং এর ফোর্সটা দেখতে হবে, সেখানে তার অ্যাপ্লিকেশনই তাই। হ্যাঁ, যে আমার অ্যাপ্লিকেশন যে আমি যদি এরকম বস্তা আঁকি, তার উপর জিনিস যে রাখতেছে এগুলো চাপ দিচ্ছে কোথায়, চারিদিকে, ঠিক না। তো এইসবের ক্ষেত্রে আমাদের বাস স্ট্রেন চেক করতে হবে। তারপর আসো তোমার আরেকটা জিনিস এখানে আমাদের একটু জানতে হবে যে তোমার এই বাসিং স্ট্রেন চেক করার সময় বা যখন আমরা যেগুলি পারপেন্ডিকুলার ফোর্সের সম্মুখীন হচ্ছে, হ্যাঁ, ওইগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে ফ্যাব্রিকটা সেখানেই রাপচার বা ব্রেক করে যেখানে আমার ব্রেকিং এক্সটেনশন সব থেকে কম।
হ্যাঁ, যে মানে এক্সটেনশনটা সবথেকে কম যেখানে হচ্ছে ওখানেই আমার মানে রাপচার হবে। হুম, তো এখানে তোমার আরেকটা জিনিস আমরা এখানে দেখি যে এই বাস স্ট্রেনতে কি আমার ইলেঙ্গেশন ক্যানট বি ডিটারমাইন্ড ফ্রম এ বাস স্ট্রেন। ঠিক আছে, টেস্ট, হ্যাঁ, যে আমরা এখানে ইলংগেশনটা আমরা ডাটা পাবো না যে বাসের টাইমে তার ইলংগেশন কত হয়েছিল। ঠিক আছে, আর এখানে একটা জিনিস হচ্ছে যে তোমার যেই ফ্যাব্রিকটার আমরা বাস ট্রেন চেক করবো এটা কি যে পুরাটাই যেহেতু আমরা দেখো ডায়াফ্রাম এটা চিন্তা করো বা বল বাসের ক্ষেত্রে চিন্তা করো যে সব পুরা এরিয়াতে একই রকম চাপ অ্যাপ্লাই হচ্ছে, যে এই ক্ষেত্রে কি যে সেম এক্সটেনশন হয়। ঠিক আছে, কিন্তু যেইখানে আমার এক্সটেনশন হইতে পারবে না ওখানে আমার এই রাপচার বা ব্রেক করবে। ঠিক আছে? এখন দেখো আমাদের ফার্স্টে যেটা আমরা আলোচনা করছি বল বাস্ট মেথড, এই ক্ষেত্রে এইটা হচ্ছে সিআরই প্রিন্সিপালে কাজ করে। ঠিক আছে, এখন দেখো যে আমি যেটা এঁকে দেখাইছি ওখান থেকে মানে তোমরা কিছুটা বুঝছো। এখানে দেখো যে এইখান থেকে, হ্যাঁ, যে এইখান থেকে এই পর্যন্ত মোটামুটি এই পর্যন্ত, হ্যাঁ, যে মেশিনের বর্ণনা, তারপর কিভাবে স্যাম্পল, এগুলির বর্ণনা আছে, কিভাবে টেস্টটা করা হবে। এটা মানে তুমি যদি পড়ে বুঝতে যাও একটু কঠিনই লাগে। হ্যাঁ, যে আমি একটু সংক্ষেপে একটা তোমাদের এই বাস বল বাস স্ট্রেন্থের একটা ইয়ে দেখাই, যাতে আমরা আইডিয়া পাবো যে বল বাস স্ট্রেন্থ মেশিনটা কেমন। দেখো এখানে এই যেটা হচ্ছে ক্ল্যাম্প, নিচে যেটা খুলতেছে এটা ক্ল্যাম্প। দেখো ফ্যাব্রিকটাকে সেট করলো। আচ্ছা আমি মানে সাউন্ডটা বন্ধ করি। দেখো এখানে এই যে ক্ল্যাম্পে দিয়ে এই বলটা প্রেসার দিচ্ছে। ঠিক আছে, তাতে কি নিচে ফ্যাব্রিকটা ফেটে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি রিডিং পাবো। ঠিক আছে, মনিটরে রিডিং উঠবে, তাহলে আমরা এখানে রিডিং পাবো। ঠিক আছে, আরেকবার একটু দেখো, কেউ যদি না দেখে থাকো। এই দেখো, এই দেখো এই যে স্যাম্পলটা সেট করতেছে, ফ্যাব্রিক স্যাম্পল। বলটা নামতেছে, হ্যাঁ, নিচে নামতেছে, এটা কি সিআরই প্রিন্সিপালে কাজ করে। সেটা হচ্ছে আমার বল বাস সিস্টেম। এই গেল বল বাস মেথড। হ্যাঁ, এখন দেখো এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। হ্যাঁ, যে আমাদের এখানে বাস স্ট্রেন যেটা, হ্যাঁ, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে যে কত ফোর্স অ্যাপ্লাই হয়েছিল, যে কত ফোর্স এটা রাপচার বা ফেটে গিয়েছিল। হ্যাঁ, তারপর কি আমার ইন্টারনাল ক্রস সেকশনাল এরিয়া মানে রিং এর ভিতরে যে এরিয়াটা ছিল ফ্যাব্রিকের ওইটা আমার হিসাব করতে হবে। এরিয়া হচ্ছে এ। আচ্ছা এটা কে, তোমাদেরই তো মানে মেসেজ দিল নাকি। আচ্ছা যাই হোক, দেখো তাহলে আমরা ফোর্স হচ্ছে এফ আর ওই ফ্যাব্রিকের এরিয়া হচ্ছে এ। তাহলে আমাদের প্রেশার কত বা আমরা কত কিলো প্যাসকেল এটা বাস্ট করছে, এটা হচ্ছে এফ বাই এ। ঠিক আছে, তো এখন দেখো যে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বলের ডায়ামিটার, হ্যাঁ, যেটা বিভিন্ন গবেষণায় দেখা গেছে বলের ডায়ামিটার যদি 38 মিলিমিটার হয় তাহলে আমাদের রেজাল্ট খুব ভালো হয়। হ্যাঁ, বারবার মোটামুটি রিপ্রোডিউসিবল বলতে রেজাল্ট একই মানে কাছাকাছি বা একই আসে কিনা। ঠিক আছে, রিপ্রোডিউসিবিলিটি এটা হচ্ছে রেজাল্টের। হ্যাঁ, তারপর আসো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার কি যে যদিও 38 মিলিমিটার সব থেকে ভালো রেজাল্ট দেয় বলের ডায়ামিটার, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মেশিন হচ্ছে 25 মিলিমিটার ডায়ামিটার বল থাকে ম্যাক্সিমাম মেশিনে। ঠিক আছে, এরপরে আসো হাইড্রোলিক ডায়াফ্রাম মেথড। এটা তো আমি তোমাদের এখানে দেখাইলাম একটু আগে। এখন দেখো এখানে আরেকটা জিনিস আছে যে এটা যখন বাস্ট করলো, হ্যাঁ, তখন আমার যত কিলো প্যাসকেল হইলো রিডিং পাইলাম। ঠিক আছে, এইটা কিন্তু আমরা বাস ইনস্ট্যান্ট বলতে পারবো না, এই যে যেটা রিডিং আসলো কেন, যে আমাদের দেখো যে এই ডায়াফ্রামটা, হ্যাঁ, মানে আমরা যখন প্রেসারটা অ্যাপ্লাই করছি ফ্যাব্রিকের উপর তখন আমরা একটা বাস ইনস্ট্যান্ট পাইলাম এত কিলো প্যাসকেল। এখন দেখো এখানে জিনিসটা হচ্ছে কি যে রাবারের ডায়াফ্রামটাকে
স্ফীত বা ফুলাইতেও তো আমার কিছুটা প্রেসার কাজ করছে, ঠিক না? যে আমরা এখানে যে রেজাল্টটা রিডিংটা পাইলাম, এটা কি ফ্যাব্রিক প্লাস ডায়াফ্রাম এই দুইটা মিলে তার রেজাল্ট। হ্যাঁ, এখন আমাদের তাহলে কি করতে হবে? আমরা এখানে ফার্স্ট ধরো এখানে যে রিডিংটা পাইছি, তারপরে কি করবো? এই ফ্যাব্রিক স্যাম্পল খুলে ফেলবো। খুলে ফেলে এখানে যে হাইটটা ছিল, ঠিক আছে, ডায়াফ্রামে ঠিক অতটুকু আবার আমরা এমটি অবস্থায় স্যাম্পল ছাড়াই আমরা এখানে ওরকম ফুলাবো, ঠিক আছে। এইবার দেখবো আমার কত কিলো প্যাসকেল রিডিং ওঠে, ঠিক আছে। এটা হচ্ছে আমার টেয়ার রিডিং, টেয়ার টেয়ার, ঠিক আছে, টেয়ার। এখন দেখো যে আমরা যদি বলি যে এই ধরো এই কিলো প্যাসকেল, এটা হচ্ছে আমার যা রিডিং, এটা থেকে আমরা টেয়ার যেটা পাইলাম যত কিলো প্যাসকেল, এটা মাইনাস করব। মাইনাস করলে আমরা তাহলে বাস্টিং স্ট্রেংথ পাবো। বুঝে গেছে? এটা তোমরা, আমি দেখি তোমাদের একটু পরে এই তোমাদের ল্যাবের জব শিটটা ওপেন করবো, কালকে তোমাদের ল্যাব আছে, ঠিক আছে। দেখো এখানে এই যে যেটা বলতেছে যে টেয়ার প্রেসারটা আমরা মানে রিডিং নিব টেয়ার প্রেসারের। হ্যাঁ, তারপরে কি এই দেখো যে আমার বাস প্রেসার অফ দ্য টেস্ট পিস, হ্যাঁ, এটা হচ্ছে বি ইকুয়াল টু এম মাইনাস টি। হ্যাঁ, যে এমটা হচ্ছে আমার যে বাস প্রেসার, হ্যাঁ, অ্যাট রাপচার, যখন আমরা প্রথম রিডিংটা নিচ্ছি। তবে কি টেয়ার প্রেসার আমরা বের করলাম স্যাম্পল ছাড়া। হ্যাঁ, তাহলে আমরা এখানে অ্যাকচুয়াল বাস প্রেসার পাবো মাইনাস করলে, এটা এখানে দেখানো হয়েছে। তারপর আসো এখানে আরেকটা জিনিস আছে যে এই বাস, আরেকটা জিনিস হচ্ছে বাস্টিং ডিস্টেনশন, হ্যাঁ, যে কত স্ফীত হইলে বাস্টিং হয়েছে ফ্যাব্রিকে, এটা আমরা হিসাব করতে পারি কিসে? মিলিমিটারে, ঠিক আছে। মিলিমিটার বলতে আমি তোমাদের একটু আগে যেটা দেখাইলাম, এই যে আমার ডায়াফ্রামের সেন্টারে হাইট কত, এই ইয়া থেকে বেস থেকে, এইটাই হচ্ছে আমার বাস্টিং হাইট, ঠিক আছে, মিলিমিটারে। হ্যাঁ, এইটা আমরা চাইলে হিসাব নিতে পারবো। যে এটা বলতেছে আমাদের বাস্টিং ডিস্টেনশন, ঠিক আছে, যে ডিস্টেনশন মানে স্ফীত হওয়া, কতটুকু ফুললে ব্রেক হইতেছে, ঠিক আছে। তারপরে আসো যে এখন এই আমরা যদি এখানে দেখি যে বল বাস আর হাইড্রোলিক বাস টেস্টার, তাহলে এখানে আমরা যদি দুইটা মেথডে করি, তাহলে দুইটা মেথড ম্যাক্সিমাম কোনো ক্ষেত্রে হয়তো একই রেজাল্ট দিবে না, দুইটা দুই রকম হবে, বুঝছো? এই ম্যাক্সিমাম তোমরা মানে অনেক ক্ষেত্রে দেখবা যে এই বলা থাকে যে কোন মেশিনে চেক করা হয়েছে, কিন্তু তোমাদের এই যে যেটা এখানে জব শিট বা ল্যাব শিট আছে, এই দেখো যে আমাদের অলরেডি এখানে ইয়ে বলা আছে যে কোন আইএসও 139381 এই স্ট্যান্ডার্ডে আমরা টেস্টটা করছি, ঠিক আছে। এরকম আর কি যদি আমার স্ট্যান্ডার্ড বলা থাকে, তাহলে আমাদের আর ইয়ের দরকার পড়ে না, ইনস্ট্রুমেন্টের দরকার, বর্ণনার দরকার পড়ে না, ঠিক আছে। তো এই গেল। এবার আসো আমরা যদি জব শিটে যাই, তোমাদের কালকে ল্যাব যেটা আছে, যে এখানে মেজারমেন্ট মেথড যেটা, এটা হচ্ছে আইএসও 139381। হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রোলিক মেথড ফর ডিটারমিনেশন অফ বাস্টিং স্ট্রেংথ এন্ড বাস্টিং ডিস্টেনশন, ঠিক আছে। যে বাস্টিং স্ট্রেংথ মানে তো আমরা বুঝলাম ওই যে তোমার এম মাইনাস টি ইকুয়াল টু বি, অ্যাকচুয়াল বাস্টিং স্ট্রেংথ। আর বাস্টিং ডিস্টেনশন মানে ওই যে মিলিমিটার যেটা, বুঝছো, যে ওই ডায়াফ্রামটা কতটুকু ফুলে উঠছিল বা স্ফীত হয়েছিল, ওইসব প্রিন্সিপালস। হ্যাঁ, এখানে প্রিন্সিপাল বলতে আমরা আইএসও যেটা আছে, এটা আমরা হাইড্রোলিকটা বলবো, যে হাইড্রোলিক সেমিকলন দিয়ে যে প্রেসার অ্যাপ্লাইড অন পারপেন্ডিকুলার টু দ্য ফ্যাব্রিক, ঠিক আছে। আবার যদি আমরা নিউমেটিক লিখে একই কথা, প্রেসার অ্যাপ্লাইড পারপেন্ডিকুলার টু দ্য ফ্যাব্রিক, ঠিক আছে। যে নিউমেটিকটা হচ্ছে বাতাসের চাপের সাহায্যে, ঠিক আছে। তারপর সে নেম অফ দ্য ফ্লুইড, যে আমরা এখানে যেহেতু হাইড্রোলিক বলতেছি, তাই এখানে কোন একটা ফ্লুইড ব্যবহার হবে, হ্যাঁ, যেটা প্রেসার ক্রিয়েট করবে। স্যার আইএসও এই নাম্বারটা দিয়ে কি বোঝায় স্যার? এটা দেখো যে আমরা এই যে নিচে যত কিছু বর্ণনা করতেছি না, দেখো এই যে তোমার যেমন দেখাই এই যে স্কোপ অফ দ্য টেস্ট, হ্যাঁ,
তারপর ধরো প্রসিডিউর অফ স্যাম্পলিং, হ্যাঁ, তারপর ধরো এই যে তোমার এই কতটুকু বাদ দিব দুই সাইডে, এই সবকিছুই ওখানে বর্ণনা করা থাকে। বিশেষ করে ধরো যেমন টাইম অফ পাস, মানে এখানে আমরা মানে তোমার এখানে 1 নম্বরে কি বলতেছি, মেথডটা হচ্ছে এইটা, ঠিক আছে। যেমন আমি যদি, আচ্ছা এখন কটা বাজে, 9:30, তাহলে একটু সময় আছে, আমি একটু তোমাদের দেখাই। হ্যাঁ, আমরা যে টেনজাইল স্ট্রেংথ করছি ওটা, এটার এই যে এই আইএসও স্ট্যান্ডার্ড এইটা ছিল, ঠিক আছে। তুমি একটু এটা দেখো যে নেটে সার্চে দিয়ে দেখো এই নাম্বারটা কোনো কোনো ক্ষেত্রে পাওয়ার কথা, বুঝছো। এগুলি কিন্তু সহজে অতটা অ্যাভেলেবল না, অনেক জায়গায় দেখা যায় পেমেন্ট ছাড়া এগুলি অনেক সময় পাওয়া যায় না, বুঝছো। যে আমরা যেটা টেনজাইল দেখছিলাম, ঠিক আছে, দেখো যে এটার টোটাল দেখো যে পৃষ্ঠা, এখানে জিনিস দেখে তোমাদের, মানে দেখো এখানে আমরা অলরেডি 6 পৃষ্ঠা পার হয়ে গেছি, 7 পৃষ্ঠা এসে আমরা ইয়ে পাচ্ছি যে ওই মেথডের মানে ইনফরমেশন গুলা, ঠিক আছে। যে এখানে দেখো যে এই সিআরই যেটা আমরা বলছি যে এই মেশিনে এটা টেস্ট করার কথা বলা হয়েছে, তারপর এই যে স্ট্রিপ টেস্ট, হ্যাঁ, এটা কি স্যাম্পলের ব্যাপার। হ্যাঁ, আমরা যেটা টেনজাইল যেটা করছি এটা একটু করো, হ্যাঁ, তারপর আসে গেজ লেন্থ, এইগুলি সবই এখানে ডিসক্রাইব করা আছে। হ্যাঁ, তারপর ইনিশিয়াল লেন্থ, এই যে আমার কি এক্সটেনশন পার্সেন্টেজ ওইটা হিসাব করার জন্য, তারপর হচ্ছে প্রি টেনশন, এটাও এখানে বলা আছে যে আমরা দেখছিলাম না, লাইভ ফ্যাব্রিক 2 নিউটন প্রি টেনশন অ্যাপ্লাই করতে হবে, মানে টেস্ট শুরুর আগে ফ্যাব্রিককে হালকা টেনশনে রাখা হয়, এটা হচ্ছে প্রি টেনশন, ঠিক আছে। এরকম সবকিছুই বলা আছে, বুঝছো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বুঝছো। মেথড যেটা হচ্ছে আমার এই স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে, ঠিক আছে। যে যেমন তোমার আমি দেখে এখানে তোমার এই আরেকটা বলছিলাম তোমাদের যে কন্ডিশনিং, কন্ডিশনিং, এই যে অ্যাটমসফিয়ার ফর কন্ডিশনিং অ্যান্ড টেস্টিং, ঠিক আছে। এখানে আবার এগুলি বলা আছে। এখানে দেখো আবার আরেকটা জিনিস দেখো এখানে যে অ্যাটমসফিয়ার ফর কন্ডিশনিং অ্যান্ড টেস্টিং, এটা আবার রেফারেন্স দিচ্ছে আরেকটা আইএসও, যে আমার এই আইএসও অনুযায়ী আমার কন্ডিশনিং এবং টেস্টিং অ্যাটমসফিয়ার ঠিক করতে হবে, বুঝছো। একটু ধৈর্যেরও ব্যাপার আছে এগুলি ইয়ে করা, বুঝছো। দেখি আমি তোমাদের এই মানে আমি তোমাদের যেটা বলছিলাম, তোমাদের বলছিলাম না, ইয়ানের বলছিলাম, এই যে বইয়ের শেষে দেখবা যে অনেকগুলা মেথডের স্ট্যান্ডার্ড বলা, এই স্ট্যান্ডার্ড বলা আছে। হ্যাঁ, তোমরা দেখবা যে টেনজাইল যখন পড়াইছি তখনও তারপরেও আছে, আবার এখানে আমাদের বাস স্ট্রেংথের ক্ষেত্রেও আছে। এখন এইগুলি দেখি তোমাদের, আমি আসলে বুঝতেছি একটা জিনিস এখনো ইয়ে করতে পারি নাই, যে এই স্ট্যান্ডার্ড গুলা কি তোমাদের মানে পরীক্ষায় কিভাবে আসে বা আসে কিনা, এগুলো আমি একটু মানে জানবো। তোমরা যদি পারো আমাকে একটু আগের, ধরো আগের বছরের কোশ্চেন গুলো একটু দিও। আমি একটা কোশ্চেন পাইছি, শুধু একটা কোশ্চেন পেপার পাইছি, তাতে খুব একটা আইডিয়া করতে পারি নাই, বুঝছো। তোমরা একটু যদি পারো আমাকে একটু ধরো এই, তোমাদের তো সেমিস্টার ধরো 5 বছরের কোশ্চেন যদি হয়, 2টা সেমিস্টার হিসাবে 10টা কোশ্চেন আসে, ঠিক না, 10টা কোশ্চেন পেপার আসে। আমি আসলে অনেক সার্চ করছি কিন্তু ওইভাবে পাই নাই কোশ্চেন। তোমরা একটু দেখো, আমিও দেখি, কোশ্চেন পাইলে আমার একটু সুবিধা হইতো, যে তোমাদের কতটুকু ডিটেলসে যাইতে হবে এটা আমার, আমি তাহলে বুঝতে পারতাম, বুঝছো। দেখি স্যার আমি, আপনি তো এই বইটা দিয়ে দিয়েন আমাদেরকে ক্লাসরুমে, এই বইটা তো স্যার শেয়ার করেননি। হ্যাঁ আমি তো শেয়ার করতে চাই। হ্যাঁ, যে আমি নিটিং যাদের নেই, এই তোমার FM2 ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং টু, তোমার 4-5টা ডিপার্টমেন্টে নেই, ওদেরকে আমি আমার নিটিং এর যে কটা বই আছে দিয়ে দিচ্ছি, বুঝছো। এখন আমি এই বইটা একজন আমাকে দিচ্ছে, বুঝছো, যে তোমাদের ক্লাস নিচ্ছে এই কারণে। এখন আমি তাকে একটু ইনফর্ম করে তারপর দিতে চাচ্ছি, বুঝছো, যে মানে কোনো ঝামেলা নাই হয়তো, কিন্তু তাও আমার মনে হয় যে আরেকজন আমাকে দিচ্ছে, এখন আমি সে কতটুকু এটা ডিস্ট্রিবিউট হোক, এটা কতটুকু চাই, একটা ওয়ার্ড বলে আমি তারপর দিব। হ্যাঁ, ইনশাল্লাহ তোমাদের যে ভূতের বইটা আমি দিয়ে দিব, যেটা আমার কাছে আছে। হ্যাঁ, স্যার তাহলে একটা বই আপনি দিয়ে দিয়েন ক্লাসরুমে। আর স্যার আপনার সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা দিলে ভালো হইতো। সিলেবাস আমি তোমাদের যেটা বলছি যে, আচ্ছা আমি দেখেই বলি তোমাদের, যে এক হচ্ছে ফ্যাব্রিক স্ট্রেংথ, তোমাদের টোটাল দেখবা 8টা চ্যাপ্টার আছে, জি স্যার। টোটাল 8টা চ্যাপ্টার আছে এই এফটিকিউসি তে। এখন তোমার এটা হচ্ছে 401। হ্যাঁ দেখো এখানে যেটা আছে 1
প্রথম দুটা চ্যাপ্টার ইন্ট্রোডাকশন, আচ্ছা আমারটাই বলি শুধু, ফ্যাব্রিক স্ট্রেংথ, ঠিক আছে? তোমাদের কাছে সিলেবাস বই আছে? জি স্যার, আছে আমার কাছে, আমি বের করছি। হ্যাঁ, দেখো এখানে তোমার 3 নাম্বার চ্যাপ্টার সিলেবাস, এটা হচ্ছে ফ্যাব্রিক স্ট্রেংথ, জি স্যার। এটা আমি নিব। তারপর হচ্ছে ফ্যাব্রিক স্টিফনেস, এটা আমি নিব। সারফেস প্রপার্টিজ, হ্যাঁ এটা আমি নিব। আর লাস্টে আছে, না লাস্ট না, এই কার্পেট টেস্টিং, এই 4টা চ্যাপ্টার আমার নেওয়ার কথা। স্যার ইন্ট্রোডাকশন সহ তো স্যার তাহলে 5টা হচ্ছে। ইন্ট্রোডাকশন, তারপর ধরো তোমার এই এরপরে যেটা ফ্যাব্রিক ডাইমেনশন, তারপর আসো ফাস্টনেস প্রপার্টি, আর ফ্যাব্রিক কম্পোজিশন অ্যানালাইসিস, এটা তোমাদের যে এফটিকিউসি যে পার্ট এ টিচার নেয় উনি নিবে, বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি স্যার। তোমাদের ওইটা ক্লাস শুরু হয়েছে? জি স্যার, 2টা ক্লাস হয়েছে। তারপরে লাস্ট উইকে স্যার ক্লাস নিতে পারেনি। ও, ওখানে কি পড়াইছে, ইন্ট্রোডাকশন? জি স্যার, ইন্ট্রোডাকশন রিলেটেড কথাবার্তা বলছিলাম। ও আচ্ছা, না এইভাবেই ভাগ করছি মেনলি। আমি টার্গেট রাখছিলাম যে যেহেতু আমি ল্যাব নিচ্ছি, ল্যাবের টেস্টগুলা যেসব চ্যাপ্টারে পড়ে ওইগুলি আমি নিব, এইভাবে ঠিক করছিলাম, বুঝছো? তাতে এইগুলা, এই চ্যাপ্টারগুলা আমি আমি নিচ্ছি, বুঝছো? ল্যাবে যে স্ট্রেংথ আছে না, তারপর দেখবা স্টিফনেস নিয়েও কিছু টেস্ট আছে, জি তারপর স্যার। কার্পেট টেস্টিং আছে। হ্যাঁ, তো এইগুলি এর জন্য আমি দেখলাম যে যেহেতু আমি ল্যাবে এগুলি করাবো, তাই থিওরিটাও আমি নেই, বুঝছো? ইয়েতে আমি এই চ্যাপ্টারগুলো নিচ্ছি, বুঝছো? তো যাই হোক, এখন দেখো আমরা এই কি করতেছিলাম জানি, জব শিট, ঠিক না? দেখো এখানে এই প্রিন্সিপাল তো বললাম, হাইড্রোলিক নিউমেটিক ওগুলি বললাম। তারপর সে নেম অফ দ্য ফ্লুইড, এটা কি আমাদের গ্লিসারিন, ঠিক আছে? যে আমাদের ল্যাবে যে মেশিনটা আছে, এটা ফ্লুইড হিসেবে আছে গ্লিসারিন, ঠিক আছে? তারপর স্কোপ অফ দ্য টেস্ট, হ্যাঁ স্কোপ অফ দ্য টেস্ট, যে আমরা কি বললাম যে যেগুলি ফ্যাব্রিকের স্ট্রেংথ আমরা টেনজাইল স্ট্রেংথ মেশিনে করলে এক এক সময় এক এক রেজাল্ট পাই, মানে রিপ্রডিউসিবল রেজাল্ট পাই না, ওগুলির ক্ষেত্রে আমরা এই বাস স্ট্রেংথ চেক করব। আর ওটা কি নিট, তারপর ধরো লেস, তারপর কি ছিল যে তোমার নন ওভেন আর ফেল্ট, হ্যাঁ এগুলির ক্ষেত্রে আমাদের বাস স্ট্রেংথ চেক করতে হবে। তারপর অবশ্য প্রসিডিউর অফ স্যাম্পলিং, ঠিক আছে? এই যে ডান পাশে দেখো ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে, ঠিক আছে? এটা তোমাদের আমি গত ক্লাসেও বলছিলাম যে ডায়াগোনালি নিতে হবে, বুঝছো? সব স্যাম্পলই আমাদের ডায়াগোনালি নিতে হবে। আর এই আমার ফ্যাব্রিক স্যাম্পল, ঠিক আছে? আমাদের কি ডায়াগোনাল, এই প্রথম স্যাম্পল এখান থেকে নিলে দ্বিতীয় স্যাম্পল আমরা কোনাকুনি উপরে যাব, তারপরটা এখানে, ঠিক আছে? আর আমরা বাস স্ট্রেংথে কি জানলাম, এটা যেমন সার্কুলার হইতে পারে স্যাম্পল, ওরকম আমরা চারকোনাও কাটতে পারি। কারণ আমরা যখন ওটাকে এই গোল ক্ল্যাম্পের মধ্যে সেট করব, এই মাঝে একটা গ্যাপ, হ্যাঁ আমি যদি এখানে চারকোনা স্যাম্পল সেটও করি, এই ক্ল্যাম্পের মধ্যে কিন্তু আমরা সার্কুলার টাইপ পাবো, বুঝতে গেছে? মানে তার টেস্ট এরিয়াটা সার্কুলারই থাকবে। আবার আমরা গোলও নিতে পারি, একই কথা। হ্যাঁ, যে এটার কারণ কি ডায়াগোনালি ওঠার, যে দেখো যে এখানে আমরা যদি নিট ফ্যাব্রিক বলি, এখানে আমার কোর্স আছে, ঠিক না? আমরা এই ক্ষেত্রে আমরা যদি পাশাপাশি নিতাম তাহলে একই সুতাতে পড়তো। হ্যাঁ, আবার আমরা যদি দেখো যে নিচেও নিতাম, তাহলে হয়তো কিছু অসুবিধা থাকতো, কারণ এগুলি একই নিডেল দিয়ে এই এই উপরে তৈরি হয়েছে, ঠিক আছে? যে এখানে আমরা যদি বলি পাশে বা, হ্যাঁ যে এখানে আমরা কোনাকুনি উঠবো, তাহলে কি হবে যে এটা মেশিনের প্রবলেমও থাকতে পারে, যার ফলে আমাদের কোনাকুনি নিলে কি এইটা মিনিমাইজ হবে। যেমন তোমাদের উইভিং এর ক্ষেত্রে, ওভেন ফ্যাব্রিক এর ক্ষেত্রে আমরা স্যাম্পল কিভাবে কাটছিলাম, আমি বলছিলাম যে তোমাদের ওয়ার্পের বেলায় কি আমরা নিচে নিচে নিতে পারবো না, কারণ একই ওয়ার্পের সুতা পড়বে। আবার ওয়েফটের বেলায় কি, যে আমরা ওয়েফট স্যাম্পলের বেলায় যেটা বলছিলাম, ওয়েফটের স্যাম্পলের বেলায় যে এই ওয়েফটের বেলায় আমরা পাশাপাশি নিতে পারবো না, ঠিক আছে? তোমাদের ওই ল্যাব শিট বা জব শিটটা দেখো, ওখানে কিভাবে দেখানো আছে। আমরা ওয়ার্পে প্রথম স্যাম্পলটা ধরো এখান থেকে কাটলাম, ঠিক আছে? আর ওয়েফটের প্রথম স্যাম্পলটা এইভাবে কাটবো, ঠিক আছে? তারপর আসলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি আমরা এই আবার ডায়াগোনালি উঠবো, কোনাকুনি উঠবো। হ্যাঁ, যে আমরা এখানে এইভাবে ওয়ার্পে দ্বিতীয় স্যাম্পল নিব, আর এখানে আমরা ওয়েফট হয়ে দ্বিতীয় স্যাম্পল নেব, আবার কোনাকুনি উঠবো, এই আমার ওয়ার্পে, আবার এই আমার ওয়েফট হয়ে। এইভাবে আমরা নিব। কেন?
যেখানে যেমন আমরা নতুন নতুন ওয়ার্পের সুতায় যাচ্ছি, সেরকম কি দেখো যে আমরা যদি পাশেই নিতাম, ঠিক আছে, আমরা যদি পাশেই সেকেন্ড ওয়ার্প স্যাম্পলটা নিতাম, তাহলে কি হইতো, যেটা একই টাইমে উইভিং হয়েছে, কিন্তু এইটুকু অংশ একই টাইমে উইভিং হয়েছে না, তৈরি হয়েছে একই টাইমে লুমে। তাহলে এখন দেখো লুমের বা উইভিং এর কোনো ফল্টের কারণে এখানে ডিফেক্ট থাকতে পারে, ঠিক আছে। তাই আমরা এখানে ডায়াগোনালি নিব সব স্যাম্পল, কারণ এইটুকু আমার একই টাইমে উইভিং হয়েছে, আবার এই উপরের অংশটা আবার ভিন্ন টাইমে উইভিং হয়েছে, এখানে উইভিং এর ভ্যারিয়েশনটাও মানে মিনিমাইজ হবে, ঠিক আছে। তো তারপরে আসো, নোট নোট তো নোট স্পেসিমেন শুড বি কাট ফ্রম উইদিন কি ওয়ান, আগের জবশিটেও এটা ছিল, যেখানে আমরা বলছিলাম কি 150 মিলিমিটার বা 15 সেন্টিমিটার, আমরা ফ্যাব্রিকের দুই ধার থেকে, হ্যাঁ, এই যদি ফ্যাব্রিক হয় দুই পাশ থেকে 15 সেন্টিমিটার বা 150 মিলিমিটারের ভিতর, এখানে কোনো স্যাম্পল নিব না এটুকুর মধ্যে, হ্যাঁ, আমরা এর ভিতরে এসে নিব, ঠিক আছে। তারপর এরিয়া অফ টেস্ট স্পেসিমেন, হ্যাঁ, যে আমরা যেই বাস স্ট্রেন্থের জন্য যেই স্যাম্পলটা ইয়ে করব, ওটার এরিয়া কতটুকু হবে। দেখো এখানে যে যেটা যে তোমরা ল্যাবে দেখবা, যে ধরো আমার এখানে ডায়াফ্রাম, আমি একটু উপর থেকেই দেখাই, এই আমার ধরো ডায়াফ্রাম, ঠিক আছে। আর যখন টেস্ট করা হয় এটা ফ্যাক্টরিতে দেখবে এইভাবে, আমরা এই ফ্যাব্রিক থেকে কোনো স্যাম্পল কাটা ছাড়া এখানে আমরা ক্ল্যাম্পে সেট করে এই ডায়াফ্রামটাকে স্ফীত করে আমরা এখানে বাস স্ট্রেন্থ চেক করলাম। তারপর কি এই ফ্যাব্রিকটাকে আমরা সামনে সরাই টান দিয়ে নিয়ে যাব, তারপর কি এই অংশটা আমরা ডায়াফ্রামে ফিক্স মানে এই ইয়েতে ক্ল্যাম্পে আটকায় এই অংশটা চেক করবো, আবার ফ্যাব্রিকটাকে আমরা সরাবো, হ্যাঁ, ফ্যাব্রিক পুরো আস্ত ফ্যাব্রিক থেকে আমরা টেস্টটা করবো, হ্যাঁ, ল্যাবেও দেখবো মোটামুটি এইভাবেই করে। কিন্তু কথা হচ্ছে আমাদের এইখানে, হ্যাঁ, যেখানে যে তোমার স্ট্যান্ডার্ড বলা আছে, তাতে এখানে আমরা লিখবো 50 সেন্টিমিটার স্কোয়ার, 50 স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে, 50, হ্যাঁ। তারপর সেখানে রেট অফ ইনক্রিজ ইন ভলিউম, হ্যাঁ, ভলিউম বলতে আমার এই যে লিকুইডের পরিমাণ বাড়তেছে, হ্যাঁ, এটা হচ্ছে 10 সেন্টিমিটার কিউব পার মিনিট থেকে 500 সেন্টিমিটার কিউব পার মিনিট, মানে প্রতি মিনিটে এতটুকু করে আমরা এই ডিস্টেনশন বা স্ফীত করব, হ্যাঁ। এটা আমার এটা কিসের সাথে কন্ট্রোল করবো, লিকুইড বা এয়ার, হ্যাঁ, নিউমেটিক হলে এয়ারের মাধ্যমে। তারপরে এখানে একটু দেখো, এখানে একটু জিনিস দেখা যাচ্ছে যে ওই আইএসও স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে টাইম টু বাস এটা হবে আমার 20 ± 5 সেকেন্ড, ঠিক আছে। আমি যদি এখানে দেখি টাইম টু বাস, এটা হচ্ছে 20 সেকেন্ড ±5 সেকেন্ড, ঠিক আছে, মানে 15 থেকে 25 সেকেন্ড এর মধ্যে আমাদের বাস থেকে আমরা ওটা অ্যাকসেপ্ট করব। তারপরে আসো এখানে নাম্বার অফ টেস্ট স্পেসিমেন টেস্টেড, ঠিক আছে, এটা হবে 5, আমরা 5টা স্যাম্পল কমপক্ষে চেক করব, টেস্ট করব, তারপর আমরা রেজাল্ট দিব ইয়া করে অ্যাভারেজ করে। তারপর নাম্বার অফ টেস্ট রিজেক্টেড, হ্যাঁ, নরমালি অনেক ক্ষেত্রেই দেখলাম যে প্রথম টেস্টটা বাদ দেওয়া হয়, রিজেক্ট করা হয় অনেক ক্ষেত্রে। আবার অবজারভেশন অফ বাস্টিং বিহেভিয়ার, এই যে আমরা ফ্যাব্রিকটা টেস্ট করলাম বাস্টিং স্ট্রেংথ, এখন এই ফ্যাব্রিকটা এখানে ফেটে গেছে, আমরা দেখবো যে এটা যদি নিট হয়, এটা কোর্স ওয়াইজ ফেটে গেছে না ওয়েল ওয়াইজ ফেটে গেছে নাকি বোথ, ঠিক আছে। আমরা যদি এখানে বোথ দেখি তাহলে আমরা লিখবো বোথ কোর্স অ্যান্ড ওয়েল ডিরেকশন, ঠিক আছে। তারপর স্টেট অফ টেস্ট স্পেসিমেন, হ্যাঁ, এক হচ্ছে আমরা কি ড্রাইটা নিছি, তাই ওয়েটটা আমরা এখানে কেটে দিব, তারপর লিখবো এই ড্রাই স্যাম্পল। আর কন্ডিশন এখানে তোমার 1 আওয়ার এট 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 1 ঘন্টা আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে দিচ্ছি। আর এখানে তোমার তারপর আছে ওয়ার্কিং প্রসিডিউরে তোমার বর্ণনা আসবে মেশিনের, বর্ণনা আসবে স্যাম্পলের, বর্ণনা আসবে
মানে মেশিনটা কিভাবে আমরা অপারেট করছি, হ্যাঁ, রেজাল্ট কিভাবে পাইলাম, এগুলি আসবে ওয়ার্কিং প্রসিডিউরে। হ্যাঁ, তারপর সে এনি ডেভিয়েশন ফ্রম স্ট্যান্ডার্ড অর লিমিটেশন, এটা আমরা আগের ল্যাব শিটও পাইছিলাম, যে আমরা যেই ভাবে বলা আছে ওইভাবে যদি কোনো পয়েন্টে করতে না পারি ওইটা আমরা এখানে মেনশন করব। এবার সে টেবিল, হ্যাঁ, যে আমরা এক্সপেরিমেন্টাল ডাটা বা যেই ডাটাগুলো পাবো, প্রথমে আমরা 5টা স্যাম্পলের যে বাস্টিং প্রেশার পাইছি ওইটাই এই কলামে লিখবো, এই প্রথম কলামে। তারপর সে ডায়াফ্রাম প্রেশার বলতে যে আমরা টেয়ার প্রেশার যেটা বললাম, যে শুধু ডায়াফ্রামটাকে ফুলাইতে, ওইটুকু ফুলাইতে কত কিলো প্যাসকেল প্রেশার দিতে হয়। তারপর কি এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে মাইনাস করলে আমরা অ্যাকচুয়াল বাস্টিং স্ট্রেন্থ পাবো, ঠিক আছে, এই কলামে লিখবো। তাহলে আমরা এখানে 5টা ডাটা পাইলাম, বাস্টিং স্ট্রেন্থ 5টা পাইলাম, এই 5টাকে আবার অ্যাভারেজ করবো, এই যে তৃতীয় কলামের 5টাকে অ্যাভারেজ করে আমরা মিন বাস্টিং স্ট্রেন্থ বের করবো, ঠিক আছে। আর তারপর কি আগের মতো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের করবো। আর হাইট অ্যাট বাস্ট, হ্যাঁ, যেটা মিলিমিটার, এটা দেখো যে ল্যাবে করার কোনো স্কোপ আছে কিনা এটা একটু জানতে হবে আমার। যে এখানে আমরা যদি 5টা টেস্ট করছি, এই 5টার আমরা এখানে মিলিমিটার লিখি, আবার সেই গড়, তারপর কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, ঠিক আছে। যে আমার নর্মালি আমরা ল্যাবে ড্রাইটাই করছি, এখন ওয়েটটা হয়তো ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। যে তোমাদের কালকে লেবে এই ইয়েগুলো লাগবে, হ্যাঁ। তো তোমাদের এখানে দেখো যে স্ট্যান্ডার্ড যেটা, এইটা দেখি আমি, মানে আসলে অনেক স্ট্যান্ডার্ড। দেখো এখানে তুমি যদি বই দেখো, এই বইয়ের প্রত্যেকটা টপিকের পরে, হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে আমার বাস স্ট্রেংথের, হ্যাঁ, দেখো এখানে 1 2 3 4 5 6, হ্যাঁ, যে মানে এতগুলা স্ট্যান্ডার্ড কেন, কোনোটায় হয়তো কন্ডিশন ভিন্ন টেম্পারেচারে করছে বা টাইম ভিন্ন, হ্যাঁ, আবার কোনোটায় হয়তো তোমার ধরো এই ইয়ে কি বলে স্যাম্পল সাইজ ভিন্ন, হ্যাঁ, কোনোটায় হয়তো আমার এই বল ওয়ার্কিং এর বর্ণনা বল বাস্টের ব্যাপার আসছে, এরকম যে একটার সাথে আরেকটায় কিছুটা ভ্যারিয়েশন আছে হয়তো স্ট্যান্ডার্ডে, বুঝছো। ওইরকম দেখো আমরা যদি এখন এটাও দেখি টেনজাইল স্ট্রেংথ, এখানে দেখবা যে অনেকগুলা স্ট্যান্ডার্ড বলা আছে, ঠিক আছে। দেখো স্যার প্রত্যেকটা ক্ষেত্রে, হ্যাঁ বলো। স্যার নিট, নন ওভেন, লেস, ফেলস এগুলোর ক্ষেত্রে কি বাস্ট টেস্ট করি না? হ্যাঁ, নিট, নন ওভেন, লেস, ফেলস এগুলোর ক্ষেত্রে কি বাস্টিং টেস্ট করি না? না তোমাদের বললাম না যে এইগুলি ফ্যাব্রিকের আমরা টেনজাইল স্ট্রেংথ করলে হয় কি যে এক এক সময় এক এক ভুল হয় রকম স্যার। রেজাল্ট দেয়। জি স্যার। তাহলে কি করবো আমরা বাস্টিং স্ট্রেংথ, কারণ নিটেরটা চিন্তা করো, নিটে আমাদের কি মানে তোমরা ফ্যাক্টরিতে দেখবা নিটের ক্ষেত্রে সবসময় বাস্টিং স্ট্রেংথটাই চেক করে, বুঝছো, যে এটার কখনো জি স্যার। স্ট্যান্ডার্ড করে না, কারণ এটা নিটের ক্ষেত্রে আমরা একই রেজাল্ট পাবো না, আমরা ঠিক মানে আইডিয়াই করতে পারবো না যে এটা স্ট্রেংথ কত, বুঝছো। স্যার প্যারাশুট ফেব্রিক, ফিল্টার, সেক্স, না, নেট এটা এগুলোর ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন এন্ড ইউজ, তুমি প্যারাসুটের যেটা বললে না, এটা হচ্ছে এন্ড জি স্যার। ইউজের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে ও যেগুলি আচ্ছা স্যার। পারপেন্ডিকুলার ফোর্সের সম্মুখীন হয়, ঠিক আছে। এখন ধরো আমরা জি যেটা স্যার। বলি স্যাক বস্তা, এটা কিন্তু আমার নিট না, জি স্যার। ঠিক না, বস্তা আমরা কোনো নিটিং এর মাধ্যমে দেখছি, না হ্যাঁ, স্যার। তোমার ওই যে বাজারে দেখবা ওই যে বিশেষ করে পেঁয়াজের বস্তা, পেঁয়াজের যেগুলি ক্যারি করে, ওগুলি দেখবা নেটের মতো ব্যাগে ক্যারি করে, যেটা বাইরে জি থেকে স্যার। স্বচ্ছভাবে দেখা যায়, ওগুলি হচ্ছে ওয়ার্ক নিটেড, বুঝছো। জি কিন্তু স্যার। তোমরা দেখবে যে এই জুট পাটের যেসব বস্তা আছে ওগুলো কিন্তু সব ওভেন, ঠিক আছে। এখন আমরা বললাম কি যে যেসব ফ্যাব্রিকের টেনজাইল টেস্ট করলে আমরা বিভ্রান্ত হব তার স্ট্রেংথ সম্পর্কে, ওগুলি আমরা বাসিং স্ট্রেংথ করবো। কিন্তু আমরা ওভেনের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশনে পারপেন্ডিকুলার ফোর্স কাজ করে, তাহলে আমরা ওই ক্ষেত্রে আমরা বাসিং স্ট্রেংথে চেকে যাব, বুঝছো। যেমন ব্যাগ, ব্যাগের কি আমার একটা ফোর্স পারপেন্ডিকুলার ভাবে কাজ করে, সব ফোর্স সব দিকে, ওটার ক্ষেত্রে আমাদের ওই ব্যাগের ফ্যাব্রিকের ক্ষেত্রে আমার বাসিং স্ট্রেংথ চেক করতে হবে, বুঝে গেছে। এক হচ্ছে আমার ফ্যাব্রিকের স্ট্রাকচার, জি স্যার। হ্যাঁ, যে যদি রিপ্রেজেন্টেবল রেজাল্ট না পাওয়া যায় তাহলে আমার যেমন বাসিং স্ট্রেংথ করতে হবে, আবার তোমার অ্যাপ্লিকেশন বা এন্ড ইউজের জন্য আমার কোনো কোনো ক্ষেত্রে মানে বাস স্ট্রেংথ চেক করতে হবে,
বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে পর্যন্ত রাখি নাকি? আর কিছু ছিল বলো তো? আচ্ছা, তোমাদের সাথে আমার কি মঙ্গল আর বুধবারে ক্লাস, ঠিক না? একই টাইমে মনে হয়। তোমাদের রুটিনের কথা বলতেছে, আমার সাথে যে ক্লাস আছে, হ্যাঁ, ওটা আর কি তোমার জি মঙ্গল স্যার, আর বুধবারে। মঙ্গলবার বুধবার 9টা 50। হ্যাঁ, তোমাদের মঙ্গলবারে কতগুলা ক্লাস আছে বলো তো? স্যার মঙ্গলবারে আপনারটা সহ 4টা ক্লাস আছে এখন। জোরে বলো তো, বুঝি নেই। 4টা স্যার। আর বুধবারে? বুধবারে স্যার 6টা ক্লাস আছে স্যার। ও, ল্যাব সহ? জি স্যার, ল্যাব আছে এক গ্রুপের। দুপুরে 2টা থেকে ল্যাব আছে আবার। 6টা ক্লাসের পরে আবার ল্যাব। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে, হ্যাঁ। আর তোমরা এই যে অ্যাটেন্ডেন্স কেউ বাকি আছে? স্যার কালকে তাহলে কি আমরা ল্যাবে যাই টেস্টিং শুরু করে দিব, না আপনি আসার পর্যন্ত ওয়েট করব? আসলে বুঝছো, কালকে কখন ক্লাস তোমাদের? 8টায়? জি স্যার, সকাল 8টায় ল্যাব আছে। এখন আমি তো আবার ল্যাবে ওনাদের বলি নাই, বুঝছো। দেখি আমি তাহলে সকালে, তোমরা গিয়ে বলতে পারো যে স্যার তো আলোচনা করছে, তোমরা জি স্যার। বইলো। হ্যাঁ, আর আমি আসলে মানে দূর থেকে আসি তো সবসময়, মানে তোমার টাইমটা বিশেষ করে 8টা মেনটেন করা একটু কঠিনই হয়ে যায়, বুঝছো। এখন আচ্ছা স্যার, সমস্যা আমি নেই, তবে টাইমলি আমরা। আসারই চেষ্টা করব, বুঝছো। আর আচ্ছা। নাহলে আমি তোমার কি সকালে 8টায় ল্যাব তোমাদের? জি স্যার, আমার বি গ্রুপের 8টায় ল্যাব। আমার অতটা মানে দেরি হওয়ার কথা না, আমি টাইমলি পৌঁছানোর চেষ্টা করব, কিন্তু যদি দেরি হয় আমি তোমাকে মেসেজ বা কল দিব, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা ঠিক নেই আছে, স্যার, ভালো আপনি। থেকো। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।